শুভ দুপুর জানাচ্ছি সবাইকে। আপনারা কিন্তু টিউন করে আছেন রেডিও ধ্বনি 91.2 FM। আর আমি স্মৃতি চলে এসেছি আমাদের নারী বিষয়ক আয়োজন নন্দিনী প্রোগ্রাম নিয়ে। আর আমার সাথে কিন্তু যথারীতি একজন নন্দিনী আছেন, একজন সফল নারী আছেন। আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন নাজমা মতিন ইতু, একজন নারী উদ্যোক্তা। উনি কাজ করছেন 5 বছর ধরে, নিজের বিজনেসকে উনি সামলাচ্ছেন এবং তার আগে তার অভিজ্ঞতার কথা কিন্তু জানবো আমরা। কারণ হচ্ছে যে অভিজ্ঞতার কথা উনি বলবেন সেটা কিন্তু আমাদেরকে পথ চলবো আমরা কিভাবে, যারা আমরা হয় যে সফল নারী হতে চাই এবং স্বাধীনভাবে নিজের মতো করে কিছু একটা করতে চাই, তাদের জন্য ইন্সপিরেশন হিসেবে অবশ্যই কাজে লাগবে। প্রথমে আপুকে ওয়েলকাম জানাচ্ছি রেডিও ধ্বনিতে। কেমন আছেন আপু? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি। আর আপনাকে আমাদের নন্দিনী প্রোগ্রাম পেয়ে আরো অনেক ভালো লাগছে। কারণ হচ্ছে পার্সোনালি যখন আপনাদের সাথে কথা বলি, যে গেস্টগুলো থাকে আমার প্রোগ্রামে নন্দিনীতে, তখন না অন্যরকম একটা হয় না যে এই যতক্ষণ কথা বলছি ততক্ষণ একটা অন্যরকম আবেশ কাজ করে। মনে হয় আমরা আসলে এগিয়ে যেতে পারি। এবং আমরা অফেয়ারে যখন কথা বলছিলাম তখন বলছিলাম যে বর্তমান সময়টা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, অনেক চেঞ্জ হয়ে আসছে। একটা সময় নারীরা নিজে কাজ করবে, নিজে বিজনেস করবে, এটা কিন্তু একটা সময় অসম্ভব মনে হতো। কারণ একটা সময় জব করাটা একটা অন্যরকম ব্যাপার ছিল, কিন্তু এখন সেটা থেকে আমরা সরে এসেছি। আমরা জব করছি, সেই সাথে হচ্ছে নিজের মতো করে বিজনেস করা, এটা কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি। তো ওই সম্পর্কে তো জানবো। প্রথমে জানতে চাইবো আপনার বেড়ে ওঠা সম্পর্কে। ধন্যবাদ তোমাকে প্রশ্নটা করার জন্য। আমার বেড়ে ওঠা, আমি একটা মধ্যবর্তী ফ্যামিলির মেয়ে ছিলাম। তা আমার বাবা ব্যবসা করতো, তা খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায়। তারপর আমার হাজবেন্ড বিজনেসম্যান ছিল। আমি সেখানে তার কিছু ফাঁকে আমি একটু একটা জায়গায় আমি জব করেছিলাম। তারপর আমি বাবার বিজনেস আমি দেখিনি, কিন্তু আমার হাজবেন্ডের বিজনেস আমি দেখেছি। এটা আমার একটা সাহস ছিল, একটা এক্সপেরিয়েন্স ছিল। মানে একটা বিজনেসের শুরু হওয়া থেকে কিভাবে শুরু করতে হয় উনি আমার হাজবেন্ড আমাকে খুব হেল্প করেছে। আর তারপরে আমি মালয়েশিয়া চলে যাই। সেখান থেকে আমি ফ্যাশন ডিজাইন ও রিটেল ডিজাইনের কোর্স শেষে তারপরে এখানে নিজেই একটা বুটিক্সের ব্যবসা আমি শুরু করি। তারপরে দেখলাম যে বুটিক্সের ব্যবসায় যারা জনগণ আছে আমার কাপড় বস্ত্র খুব পছন্দ করলো। এটাও আমার একটা সাহস। তো এইভাবেই আমার প্রথমটা শুরু হলো। আরো আমি বাংলাদেশে অনেক জায়গায় অনেক ছোট ছোট কোর্স কমপ্লিট করলাম। তো ওগুলো আমাকে অনেক সহযোগিতা করেছে। এখন বর্তমানে আমি এখন মোটামুটি একজন ভালো ব্যবসায়ী, এবং এটা আমি বলতে পারি। এবং যখন এটা বলতে পারা যায় না যে আমি একজন বিজনেস উম্যান হিসেবে কাজ করছি, মানে বিজনেস করছি, এটা অন্যরকম একটা অনুভূতি কিন্তু তৈরি হয়। হ্যাঁ, একটা অনুভূতি, অবশ্যই অনুভূতি তৈরি হয়, যে জিনিসটা আমার মা পারেনি, আমার বোন পারেনি, হয়তো বা অনেকে পারেনি। কিন্তু এই বর্তমান যুগে আমরা একটা বিজনেস করছি, পুরুষের পাশে কাজ করছি, অবশ্যই এটা একটা একটা খুবই আনন্দ কথা। একদমই। যখন বলছেন যে পুরুষের সাথে সাথে কাজ করছে, তারা তো বিজনেস করছেন এবং সেই সাথে তাদের সাথে হয়তো বা অনেক সময় অনেক হয় না যে অনেক সময় হয়তো প্রফেশনাল প্রয়োজনে তাদের সাথে ডিল করতে হচ্ছে, বা এ সময় কি কোনো মনে হয় যে নারী হিসেবে তার নারী মনে করছে এই জন্য তারা হয়তো একটা ভরসার জায়গা তৈরি করতে পারেন? এটা কি কখনো ফিল হয়েছে? না, আমার সেরকম মনে হয়নি। কারণ তুমি প্রথমেই তো বললে যে যুগ পাল্টে গেছে। আসলে কি, যার দক্ষতা আছে সে সব জায়গায় কাজ করতে পারে, আমি মনে করি। এটা আমার নিজের থেকে, যদি তুমি দক্ষতাবান হও, যদি তুমি পরিশ্রমী হও, যদি তুমি সৎ হও, তাহলে আমার মনে হয় যে এখানে পুরুষ নারীর কোনো ভেদাভেদ নেই। এখানে সবাই একটা সহযোগিতার মাধ্যমে কাজ করতে চায়। একদমই। কিন্তু সহযোগিতাটা যে সবসময় থাকছে এমনটা কিন্তু হয় না। এমন অনেকের সাথে আমার কথা হয়েছে, যখন হয় না যে এই প্রোগ্রামের মাধ্যমে হয়তো তাদের সাথে কথা, অনেকে বলেছে যে তারা বিজনেস যখন জব করতে গেলেও দেখা অনেক ধরনের কিন্তু প্রবলেম কিন্তু ফেস করতে হচ্ছে ফ্যামিলি থেকে, সমাজ থেকে। তার মধ্যে যে নিজের মতো করে একটা বিজনেস করা, এটা তো এক্সট্রা একটা রেসপন্সিবিলিটি, এর মধ্যে একটা ইনভেস্টমেন্ট থাকছে, একটা দায়িত্বের জায়গা থাকছে। তখন না হয়তো বা যে পুরুষ সমাজ তারা যারা কাজ করছেন বিজনেসে হয়তো একটা নির্ভরশীলতার জায়গা পান না, যে নারী হিসেবে সে কতটুকু বুঝে বিজনেসের, বা তাকে কিভাবে আমরা নির্ভরতার জায়গাটা তৈরি হবে। সেটা তো আমি আগেই বললাম যে দক্ষতা দেখাতে হবে। দ্যাট মিনস হচ্ছে প্রথমে নিজেকে প্রমাণ করার জায়গাটা হয়। এবং এটা নিয়ে কিন্তু প্রায় কথা হয় যে নারীদেরকে কেন নিজেকে প্রমাণ করতে হবে। মানে ব্যাপারটা এরকম হয় যে আমাকে আগে আমার কাজের মাধ্যমে নিজেকে, আমি কিন্তু নারী পুরুষ আমি একটা বলবো কি, একটা কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে নারী, হ্যাঁ, ওটাও একটা আমি 2 লাইন কি বলবো সেই কবিতাটার লাইন একদম। হ্যাঁ, নারী সাম্যের গান গাই, আমার চক্ষে কোনো পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তা করিয়াছে নারী, অর্ধেক তার নর। হ্যাঁ, আমি এটা দিয়ে বুঝাতে চাচ্ছি যে আমি বলবো যে একটা মানুষ যদি দক্ষতা, আমি বলবো যে
আমি রান্না করি, এটা আমি বলি, তাই না? কিন্তু আমি কেমন রান্না করি সেটা ডিপেন্ড করে কিন্তু এটা পরিবারের উপরে। পরিবার যদি বলে যে না, হয়তো বা তোমার মা যদি বলে বা তোমার বোন যদি বলে তোমার যে না রান্নাটা খুব ভালো হয়েছে, তখন তুমি বুঝতে পারো যে হ্যাঁ আমি একটা সুন্দর রান্না, একটা রেসিপি তৈরি করতে পারি। দ্যাট মিন্স আমরা যখন কাজ করছি সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের একটা অ্যাপ্রিসিয়েশন কিন্তু দরকার হয় আমাদের জন্য। আমি কাজ করে যাচ্ছি, কেউ যদি আমাকে অ্যাপ্রিসিয়েট না করে, তারা যদি না বলে সহযোগিতা, হ্যাঁ আমি তো প্রথমেই বললাম যে আমি সহযোগিতা পেয়েছি, তা সহযোগিতা অবশ্যই দরকার। সহযোগিতা পরিবারের দরকার, সহযোগিতা পরিবেশের দরকার, সহযোগিতা সমাজের দরকার, সহযোগিতা রাষ্ট্রের দরকার। আমি বলবো যে সহযোগিতা অবশ্যই দরকার। তা বর্তমানে আমি আমার এই 5 বছরের এক্সপিরিয়েন্স দেখতে আমি সহযোগিতা পেয়েছি। বাধার সম্মুখীন, আর বাধার সম্মুখীন তো হতেই হবে, বাধা তো থাকবেই। বাধা হয়তো বা পরিবারে 10 জন আছে, 10 জনের মধ্যে হয়তো বা 4 জন রাজি, আর কয়েকজন রাজি না, কিন্তু এটা তোমাকেই মেকআপ করতে হবে যে এদের আমি কিভাবে ম্যানেজ করবো। ব্যালেন্সটা আমাদেরকে করতে হবে, এগিয়ে আসতে হবে আমাদেরকে। তারপরে হচ্ছে যখন দক্ষতা আমরা হয় না যে নিজেকে প্রমাণ করতে পারবো, তখন কিন্তু পিছনে ফিরে তাকার কিন্তু আর কোনো সুযোগ থাকে না। পিছনে আমি বলবো যে মানুষ যখন হেঁটে যায় তখন কিন্তু কেউ পিছনে তাকায় না, সামনেই তাকায় যায় যে আল্লাহ, এই যে রাস্তায় যখন হাঁটি তখন রিক্সার দিকে তাকাচ্ছি, বাসের দিকে তাকাচ্ছি, ফ্লাইওভারের দিকে তাকাচ্ছি, কোথায় গর্ত কোথায় কি সেগুলির দিকে তাকাচ্ছি। আমরা কিন্তু পিছনের দিকে তাকাই না, আর পিছন তো পিছনই, সেটা যেটা ফেলে আমরা ফেলে আসি। এবং আপু হচ্ছে যতক্ষণ আপুর সাথে আমি কথা বলছি, সত্যি আপু অনেক বেশি ইন্সপায়ার্ড করে। আপুর কথাগুলো এরকম থাকে যে যেটা শ্রোতারা কিন্তু অবভিয়াসলি এখন বুঝতে পারছেন যে আপু কি পরিমাণ উৎসাহ দিতে পারে। এবং ইভেন যখন কথা বলছি তখন আপু প্রতিটা কথা হয় না যে নেগেটিভ কোনো কিছু না, সবকিছু পজিটিভলি নেওয়া। নেগেটিভ বলতে একটা আমি বলবো আমার দেশ স্বাধীন রাষ্ট্র, আমার স্বাধীন রাষ্ট্র, আমাদের যেমন নারী আছে তেমন পুরুষও আছে। হ্যাঁ, আমার পরিবারই দেখা যাবে যে আমরা 3 ভাই বোন, ভাই আমার 2 জন। তাই আমরা যদি একটা পরিবারের সাথে মিশে উঠতে পারি, শিক্ষা গ্রহণ করে উঠতে পারি, তাহলে একটা সমাজে কেন আমরা পারবো না? এটার জন্য শুধুমাত্র সাহসটা দরকার, এবং আমি নারী, হ্যাঁ আমি একজন নারী, এটাও একটা আমার গর্বের বিষয়। একজন পুরুষ কিন্তু সে পুরুষ, কিন্তু আমি একজন নারী। আমি রাখতে জানি, একটা কথা আছে না যে রাধে সে কি চুল বাঁধে না, কথাটা তাই। সাহসতা এটা ঠিক না, এটা একটা বাধা বিপরীত থাকতেই হবে। বাধা বিপরীত না থাকলে তো আমি বলবো না যে সফলতা আসবে। আমি কথাটা আমার জীবন থেকে বলবো এবং সবাইকে বলবো যে এটা মেনে নেওয়া উচিত। আমার কি বাধা তো থাকবেই, মতবাদ তো থাকবেই, মতবাদ না থাকলে তো কাজ হবে না। ধন্যবাদ তোমাকে। আমি স্মৃতি কিন্তু আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে একজন অতিথি আছে, ইতু আপু আছে আমাদের সাথে, এবং আপুর সাথে কথা হচ্ছিল আপুর বিজনেস নিয়ে। আর সেই সাথে হচ্ছে আমরা নারীরা কি কি প্রবলেম ফেস করছি বা কতটুকু আসলে আমরা এগিয়ে গিয়েছি সেটা নিয়ে কিন্তু কথা বলবো আপুর সাথে। আপু, আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে এখন সময়টা অনেক পরিবর্তন হয়েছে। এখন পুরুষ সমাজের সহযোগিতা আমরা পাচ্ছি, এবং সেটা সব সেক্টরে, এটা নিজের যখন একটা জব করছে সেই ক্ষেত্রে বা বিজনেস, সব ক্ষেত্রে। তো হয় না যে এই যে বিজনেস করছেন অনেকটা ব্যস্ত, কিন্তু আপনি দেখা যায় বিজনেসের কাজে এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছে, বিভিন্ন ধরনের মিটিং থাকছে, এত ব্যস্ততার মানে মাঝখানে ফ্যামিলি কি কখনো প্রবলেম হয় না যে সন্তান বা তাদেরকে ঠিক মতো সময় দিতে পারছেন না? তুমি একটা খুব সুন্দর প্রশ্ন করেছো। হ্যাঁ, আমি তো বললাম যে আমি একজন নারী। পুরুষের চেয়ে কিন্তু নারীর দায়িত্বটা একটু বেশি হয়ে যায়, কারণ তার পরিবার, তার সন্তান সবকিছু তাকে মেনটেন করতে হয়। যে এক কথায় বলা চলে সব পাখি কিন্তু নিড়ে ফিরে, সব মানুষই নিড়ে ফিরে, তার নিড়টাকে অনেক সুন্দর করে পরিবেশ সুন্দর রাখতে হয়, টিয়ে রাখতে হয়। তাই এর জন্য একটু পরিশ্রমটা বেড়ে যায়। তাই এটা একটা নারীদের, এটা আমি নারী, আমাকে এটা মেনে নিতেই হবে। কোনোটা যেমন আমার কর্মের যেমন সফলতা দরকার, আমি বলবো যে সংসার লাইফে বা পরিবারের ক্ষেত্রেও আমাদের সফলতা দরকার। একটা পরিবার কিন্তু অনেক কিছু আমাদের শেখায়। এই যে আমি আমার লাইফ থেকে 2টো ঘটনা বলি। আমি খুব আর্লি মর্নিং এ উঠি এবং খুব রাতে খুব তাড়াতাড়ি বিছানায় চলে যাই, কারণ আমাকে সকালবেলা দায়িত্ব নিতে হবে। যেমন ধরো আমার সকালবেলা উঠে আমার সকলের ব্রেকফাস্ট রেডি করতে হবে, আর কি বলে দিতে হবে, মাঝে মাঝে নিজের হাতেও করি। আবার সময় না পেলে আমি সেভাবে আমার হেল্পিং হ্যান্ডকে বলে দিতে হয়, দুপুরে কি হবে সেটাও বলতে হয়। এবং কাজের ফাঁকে ফাঁকে আমাকে পরিবারের খবর নিতে হয় যে তারা কেমন আছে বা তারা কি আছে। তো এটা আর কি জীবনের একটা নিয়ম মেনে নেওয়া বা সঙ্গী করে নেওয়াটাই ভালো। তাতে আমাদের কারণ আমার মনে হয় তাতে আমাদের আরো, যদি পরিবার আমার উপরে হ্যাপি থাকে, আমার মা বাবা ভাই বোন আমার হাজবেন্ড আমার পরিবার যদি সবাই হ্যাপি থাকে, তখন ওটাও কিন্তু আমার একটা ব্যবসায়ের ক্ষেত্রে একটা জমে যাবে, আর একটা পয়েন্ট হবে।
যে একদমই তাই। পারিবারিক ভাবে যদি আমরা যদি স্টেবল হুম। না থাকতে পারি, একটা হুম। প্রেশার যদি সবসময় মাথার মধ্যে থাকে, তাহলে কিন্তু মনোযোগ দিয়ে কাজ করাটা কিন্তু সম্ভব হয় না। হ্যাঁ, সেই right. ক্ষেত্রে একজন হুম। নারী হিসেবে যখন কাজ করছেন, সেক্ষেত্রে পরিবারের সহযোগিতার কথাটা কিন্তু বারবারই চলে আসছে, কারণ হচ্ছে এটা কিন্তু অনেক বেশি জরুরি। হুম। কারণ হচ্ছে হয় না অনেক সময় যে বাসায় ফিরতে দেরি হয়ে যাচ্ছে, এক এক দিন তো দেখে সবটা দিন তো হ্যাঁ, এক এক রকম যাচ্ছে না। আমার হ্যাঁ। বাসায় ফিরতে দেরি হচ্ছে, আমি হুম। কিন্তু অনেক ট্যুরে যাচ্ছি, হুম, ব্যবসায়িক কাজে ট্যুরে যাচ্ছি। হ্যাঁ, আমার বাসায় ফিরতে দেরি হচ্ছে, আমি ট্যুরে যাচ্ছি। তার ওই জায়গাটা আমার অনুপস্থিতিতে কে কাজ করবে, কে সামাল দিবে, সেটা আমার কি ঠিক করে যেতে হবে, হুম, হুম। যাতে কোনো ওখান থেকে কোনো প্রশ্ন না আসে বা কোনো বাধা যাতে না আসে, কোনো আর কি কোনো যেন বিশৃঙ্খলা ওই জায়গাটা সৃষ্টি না হয়। এটাও একটা আমি বলবো, এটাও একটা আমি মনে করি এটা মেয়েদের জন্য এটাও যেমন দরকার। এটা যখন সফলতা আমি আনতে পারবো, হুম। আমার মনে হয় ব্যবসা ক্ষেত্রে আমি তখন সফলতা আনতে পারবো, কারণ এটাও একটা সিস্টেম যে আমার বাসায় আমার উপর ডিপেন্ডেড হয়তো বা 10টা মানুষ ডিপেন্ডেড থাকতে পারে। এখন তাদেরকে যদি আমি মেনটেন না করতে পারি, তাহলে আমি ওখানে কর্মে যে আমার সেখানে কর্মচারী নারী শ্রমিক বলেন, পুরুষ শ্রমিক বলেন বা শিশুদের আমি ওখানে কিভাবে মেনটেন করব। এটাও আমার জীবনের একটা আমি বলবো যে এটাও একটা মানুষের এক্সপিরিয়েন্স থাকা উচিত, যে ঘরটাকে কিভাবে সামাল দিয়ে বাইরে যেতে হবে। বাইরের ঘরের কাজ যে কিছুই না, নাথিং, এটা কিন্তু ঠিক না। একদমই তাই। নারীরা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, তাদের জন্য কিন্তু আপু একটা সুন্দর পরামর্শ দিয়ে দিল যে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে। এটা পরিবার, সেই সাথে আমার কর্মক্ষেত্রটা, প্রতিটার মধ্যে কিন্তু একটা দায়িত্ব যেহেতু থাকে। এই যে আমি একটা কথাই বলবো, এটা মানতে হবে যে আমি একজন নারী, এটা আমার করতে হবে, আমার দুটোই ব্যালেন্স ঠিকঠাক। নিজের সত্তাটাকে তো আর অস্বীকার করে কোনো কিছু করা সম্ভব হয় না। রাইট। তো আপু বলছিলেন, যখন মেইনটেনেন্সের কথা বলছিলেন, পরিবার তো সামলানো হলো, যখন বিজনেসের কথা যখন বলছেন, অনেক নারীরা কিন্তু আপনার আন্ডারে কাজ করছে এবং ছেলেরাও কাজ করছে। তো ওখানে নারীদের কি কি প্রবলেম হয় না, যে অনেক সময় যেহেতু একজন চেয়ারম্যান হিসাবে আছেন ওখানে, অনেক সময় তাদের প্রবলেম গুলো তো শুনতে হয়। হ্যাঁ, এখানে আমি একটা ছোট একটা প্রবলেম বলবো, যেটা প্রবলেম হচ্ছে আমাদের এরা তো শিক্ষাগত যোগ্যতা এদের কম, আধুনিকতার সাথে তারা অনেক পিছিয়ে নাই, দক্ষতাও কম। তো এদেরকে আমরা প্রথমেই আমরা বুঝাই যে কর্মে কোন বয়সে কাজে যেতে হয় এটা। আর সেকেন্ড হচ্ছে যারা মারা আছে, যাদের সন্তান আছে, মাদেরকে আমরা বুঝাই যে তোমার মেয়েকে তুমি কিভাবে পালন করবা বা কিভাবে যত্ন করবা, তোমার ছেলেকে কিভাবে বড় করবা, এগুলো আমরা কাউন্সিলিং করি। একদমই, শুধুমাত্র কাজটা দেখলে তো হবে না, তাদেরকে কারণ আমার কিন্তু আমি যখন একটা কাজে একটা মেয়েকে নিব, তখন আমাকে দেখতে হবে মেয়েটা 18 বয়স হয়েছে কিনা, এটা আমার দেখতে হবে। তারপর হচ্ছে তার নলেজ আছে কিনা, সে কাজের জন্য সুস্থতা তার আছে কিনা, সে পরিশ্রম করতে পারবে কিনা। তো এটাও আমি আগে ওদেরকে বলে নেই, যে আমার এক কথায় আমরা বুঝাই যে বাল্য বিবাহটা দিও না, এখানে বাল্য বিবাহ দিও না এবং বাল্য বয়সে তাকে কাজে পাঠিও না। এই জিনিসগুলো আমরা আগে কাউন্সিলিং করি। এবং কাজের দক্ষতা যদি নাও থাকে, আমরা কিছু তার আগ্রহ যেটা থাকে যে কাজের প্রতি, সেই দক্ষতা দিয়ে আমরা তারপর তাকে কাজে নিই। একদমই তাই, কারণ অনেক সময় মেয়েদের পক্ষে অনেকে আছে যারা রুট লেভেলে মেয়েদের, ওদের পক্ষে সম্ভব হয় না যে একটা ট্রেনিং নেওয়া, কিন্তু তাদের হয়তো ওই মোমেন্টটাতে ট্রেনিং নেওয়ার তো হয় না, অর্থের কারণে, ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে। আবার ওদিকে ওরা ওই যে আধুনিক কি বলবো, এই যুগে দেখা যায় যে ওরা মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে 18 বছরের আগে, যে আমার মেয়ে কাজ করবে কেন, বিয়ে, আমার মেয়ে বোঝা হয়ে গেছে, আমি ওকে বিয়ে দিয়ে দিই। তো এই জিনিসটাই আমরা আগে বাধা দিই এবং ওদেরকে বলি, এক কথায় আমি বলবো, একটা গাছকে যদি যত্ন না নেওয়া হয়, গাছের শেকড়কে যদি মজবুত না করা হয়, গাছ কিন্তু ভালো ফল দিবে না এবং অকালে সেটা ঝরে যাবে। সেটা আমরা অবশ্যই একটা মাকে বা একটা পরিবারকে বুঝাই যে এইভাবে তুমি যত্নটা নাও, তাহলে সে খুব ভালো একটা ফল দিতে পারবে। একদমই। আর যখন নারী শ্রমিকরা আপনার আন্ডারে কাজ করছে, তখন তাদেরকে না একটা সুযোগ সুবিধা দেওয়ার একটা বিষয় যেমন থাকে, যেমন বর্তমানে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু একটা নিয়ম আছে যে 6 মাস নারীদেরকে যে মাতৃত্বকালীন যে ছুটিটা দেওয়া হয়, সেটা কিন্তু সরকারি অফিসগুলোতে হয়তো বা মানা হচ্ছে, কিন্তু বেসরকারিগুলোতে ফুল, মানে এই যে সময়টা, এই যে রেঞ্জটা থাকছে টাইমের, এটা কিন্তু পুরোপুরিভাবে ফলো করা হচ্ছে না। অনেক সময় তাদেরকে যে বেতন ছাড়া তারা ছুটিতে থাকতে পারবে, বাট এখানে স্যালারি তাদেরকে দেওয়া হবে না, বা কোনো কোনো প্রতিষ্ঠান তাদেরকে হাফ স্যালারি দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার মতামতটা কি? আসলে কি, আমি একটা কথা বলি, চাকরি তো একটা সরকারি চাকরি থাকতে পারে, সরকারি চাকরি সরকারের নিয়মে চালায়। এখানে যারা প্রাইভেটে চাকরি করে তারা কিন্তু সরকারের ব্যাপারে কিছু বলতেও পারবে না, তাই না? আবার সরকারে কিন্তু প্রাইভেটদের কিছু বলতে পারবে না।
যেহেতু আমাদের দেশে একজন সরকার আছে, সবকিছুই আইন করে দেওয়া হয়েছে। ব্যবসাটা আমি বলবো এটা ব্যক্তিগত, নিজ নিজ প্রতিষ্ঠান কে ভাবে চালাবে। আমার প্রতিষ্ঠান আমি কিভাবে চালাবো সেটা আমার মেন্টালির উপর নির্ভর করবে, আরেকজন কিভাবে চালাবে সেটা আমি সবসময় আর কি বলবো, বাংলাদেশের সরকার বলেন, আমি ইন্টারন্যাশনাল ফলো করি, ইন্টারন্যাশনাল যে শ্রমিকদের জন্য যে ল গুলো আছে সেগুলো আমি ফলো করি আমার ক্ষেত্রে। এখন সবাই যদি না করে এখানে তো কিছু করার নেই। একদমই, সেক্ষেত্রে কিন্তু সচেতনতার জায়গাটা কিন্তু আমরা তৈরি করতে পারি। এবং যেটা আপনি বলছেন আপনার একটা সংগঠন আছে, আপনার নারীদেরকে নিয়ে কাজ করছেন, তো সেটার মধ্যে এটাও তো একটা অন্তর্ভুক্ত করার মতো একটা বিষয় যে নারীদেরকে কেন 6 মাস ছুটি দেওয়া হবে না। সরকার যে নীতিমালাটা করেছে এটা কিন্তু সবার না, এগুলি তো আন্দোলন হচ্ছে, এগুলির যে আন্দোলন হচ্ছে তা না, আন্দোলন হচ্ছে, আন্দোলন বন্ধ হচ্ছে, আবার সংশোধন হয়ে আসতেছে, আস্তে আস্তে এগুলো কমে যাবে। আমি এক কথাই বলবো, ব্যবসাটা ওদের নিজের ব্যক্তিগত ব্যবসা। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চালাবো সেটা আমার ব্যাপার। আর আমি বলবো, এটা বলবো যে গভর্নমেন্ট যদি একটু কড়া আইন করে, বা যদি এখনো তো আইন অনেক করা হয়েছে, যদি আরো হয় তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে। একদমই তাই, নারীদেরকে নিয়ে কিন্তু নীতিমালা আছে আমাদের সরকারের, সেগুলো কিন্তু যে যার মতো বিজনেস তো করবে, ঠিক আছে, কিন্তু তারপর হয় না যে কিছু বেসিক জিনিস থাকে যেটা একজন নারী শ্রমিক হিসেবে পাওয়া দরকার, সেটা কিন্তু নিশ্চিত আমরা করতে। ঘটনা বলি, আমার যদি এখানে কোনো প্রবলেম থাকে, আমি যদি ফ্লাশ না করি তাহলে কিন্তু তুমি জানবা না। ওই শ্রমিক যদি ফ্লাশ না করে তুমি কিন্তু ব্যাপারটা জানবা না, তোমাকে কেউ জানাবে না। তা আমরা কিভাবে জানতে পারি? যখন ওই আন্দোলনটা হয় তখনই আমরা জানি যে এই প্রতিষ্ঠানে এই প্রবলেমটা হতো। তা এর জন্য আমি বলবো যে আমি ব্যবসায়ীদের বলবো যে আপনাদের গভর্নমেন্টের নীতিমালাগুলো মানেন, এবং এটা একটা শ্রমিকদের কোনোভাবে কোনো কিছু থেকে বঞ্চিত করেন না। একদম, বিশেষ করে নারী শ্রমিকরা কিন্তু দেখা যায় অনেক সময় তারা কম পারিশ্রমিক পাচ্ছে, তাদেরকে সেইভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে যেহেতু একজন নিজে নারী উদ্যোক্তা এবং নারী শ্রমিকদের সাথে কাজ করছেন, শুধু এটাই না, আপনার একটা নিজস্ব সংগঠন আছে, আপনারা 7 জন মিলে করছেন, সেখানে নারীদেরকে নিয়ে আপনারা কাজ করছেন, সেক্ষেত্রে হয় না যে এক্সট্রা একটা রেসপন্সিবিলিটি কিন্তু থাকে নারীদেরকে ভয়েস রেইজ করার জন্য। তারা হয়তো জানি না ভাষাটা, যে কিভাবে কথা বলবো, মানে কিভাবে আমার যে অধিকারটা আছে। প্রতিষ্ঠানে আমি যেমন আমার 7 জন নারী আছেন, এক একজন কাজে আছেন। কেউ আছে বাচ্চাদের শিক্ষা দিচ্ছে, যেটা প্রাইমারি শিক্ষা, স্কুলে যাবার আগে শিক্ষা, যেন সে স্কুলে ভর্তি হবার পর বাচ্চারা যেন পড়াশোনা ধরতে পারে, এটা একটা শিক্ষা দেওয়া হচ্ছে। আবার এখানে স্বাস্থ্য কেন্দ্র আছে, প্রেগনেন্সি মহিলা বা তাদের যদি কোনো শারীরিক সমস্যা হয়, এবং এই একটা সেকশন আছে। আর একজন আছে কম্পিউটার সেকশন, যে এখানে আমরা ওদেরকে বাচ্চাদের ওইখানে কিছু ফটো সেশনের কাজ শেখাচ্ছি, এবং ওখানে ওরা বিভিন্ন ধরনের আপডেট গুলো জানাচ্ছি আমরা। তা আমাদের সেকশন ভাগ করাই আছে, যার যার সেকশনে শেষে কাজ করছে। এবং এখানে আমার একটা আছে, আমার বলা আছে যে তোমার আমি এখানে 10টা শিশু দিলাম, এখন তোমাকে এখানে 40টা বানাতে হবে, তুমি কি বানাবা সেটা তোমার উপরে, এবং এই 40টা বানাবার কারণে তোমাকে আমি একটা সারপ্রাইজ দেবো। আবার স্বাস্থ্য কেন্দ্র আমার বলা আছে যে এখন তুমি ডাক্তার এনে 10 জন রুগী দেখাচ্ছ, তুমি 40 জন দেখাও, তোমাকে আমি একটা যদি কিছু ধার্য করে দেওয়া হয়, তখন মনের মধ্যেও কিন্তু একটা উৎসাহ জাগে। একদমই। আর যখন এই স্বাস্থ্যের কথা বলছেন বা তাদেরকে একটা হয় না যে মেডিকেলের আওতায় নিয়ে আসা, তো সেটা তো নারীদেরকে নিয়ে কাজ করছেন, প্লাস হচ্ছে শিশুদেরকে নিয়ে। হ্যাঁ, তো আপনাদের এই প্রসেসটা কিভাবে করা হয়? বা নারীরা যে রুট লেভেলের নারীদেরকে কিন্তু অনেককে আমরা দেখি যে তারা অসহায় ভাবে হয়তো বা চারপাশে। আমি ওই যে বলবো, প্রত্যেক নারী নিজ দরিদ্রতায় ভোগে, নিজস্ব একটা দরিদ্রতায় ভোগে। নিজস্ব দরিদ্রতা হয়তো বা সে চাচ্ছে আমি একটা শাড়ি কিনবো, হয়তো বা পরিবারের জন্য সে কিনতে পারে না, হয়তো বা আমি আজকে এটার নিজের জন্য খাবো, পরিবারকে খাওয়াবো, সেটা সে অর্থের কারণে পারে না। নিজস্ব একটা দরিদ্রতায় প্রত্যেকটা মহিলাই দেখা যায় যে ভুগে। তো এর জন্য আমি চেষ্টা করি যে ওদেরকে এই দণ্ডগুলো থেকে বের হয়ে এসে নারীদের স্বাবলম্বী করে, দক্ষতাবান দিয়ে আমি সেটাই আর কি চেষ্টা চালাচ্ছি। এটা মনে একমাত্র ওয়ে যে নারীদেরকে যদি স্বাবলম্বী করা যায়, তাহলে তারা যে হয় না যে নিজের অধিকার সম্পর্কে তারা জানবে, তারা পরিবারকে যখন সাপোর্ট করতে পারবে, তখন নিজের মধ্যে না একটা শক্তি কিন্তু অলরেডি চলে আসে। এটা ছাড়া কিন্তু কোনোভাবে নারী জাগরণী আমরা যতই কথা বলি না কেন, এটা পসিবল না। একটা নারীকে যতক্ষণ না আমার যারা এখানে সদস্য আছেন, তারপর আমার ফাউন্ডার মেম্বার যারা আছেন, তাদেরকে আমি সবসময় বলি একটা কথা, যে তো অনেকে আসে যে আপা আমি এখন সকালবেলা আমার হাজবেন্ড আমাকে বকা দিয়েছে, বা আমার হাজবেন্ড আমাকে এটা করেছে। আমি বলি যে তুমি বকা খেলা কেন? কেউ তো শুধু শুধু বকা দিতে পারে না, নিশ্চয়ই তোমার এখানে একটা প্রবলেম। কি হলো? আমি সকালবেলা ভাত রান্না করতে পারিনি,
আচ্ছা সকালে তাহলে তুমি সকালটা একটু সকালেই উঠতে, তোমার ভাত তো আর আমি রান্না করে দেব না, তোমার রান্না করে তোমাকেই কাজে আসতে হবে, কারণ তুমি একজন নারী, তোমাকে এটা মানতেই হবে। তো এইভাবে আমি ওদেরকে বুঝাই, এটা এইভাবে আমি ওদের সাহস দিই, চেষ্টা চালাচ্ছি, জানি না কত দূর যাব। সেই সাথে শিশুদেরকে নিয়েও আপনি কাজ করছেন, তো সেইটার কাজের ধরনটা কি ধরনের? শিশুদের হচ্ছে অনেক সময় নিম্ন শ্রেণীর যে বাচ্চাগুলো হয়, ওরা অতটা বাচ্চাটা ডেভেলপ থাকে না, জন্মের পর হয়তো বা দেখা যায় তার ওজনটা খুব কম, পাউন্ড যেটা কম বলে চলে, তখন ওদের আমরা নানা রকম খাবারের কথা বলি, যে 6 মাস পর যে বাচ্চাদের যে খাবারগুলো দেওয়া হবে সে সম্পর্কেও আমরা একটা আইডিয়া দিই, যে কোন খাবারে কতটুকু পুষ্টি, কিভাবে খাওয়াতে হবে। আর ওই শিশুদের তো কিছু বলার নেই, শিশুর মা বাবাদের আমরা বলি যে তোমরা বাল্য বিবাহ দিও না। যত আমি বলবো নারীদের যতই দুর্ভোগ থাকুক, যেটাই দুর্ভাগ্য যদি ভোগে থাকে, তাহলে বাল্য বিবাহ দিয়েই শুরু হয়। কি হয়, তার অল্প বয়সে বিয়ে হলে সে তাড়াতাড়ি মা হয়, হয়তো বা সে মরে যায়, বা সে কাজে যেতে পারে না, দুর্বল থাকে, পুষ্টিটা সেভাবে পায় না, বাচ্চাকেও সেভাবে পুষ্টি দিতে পারে না, সংসারে কাজ করতে পারে না, বাইরে কাজ করতে পারে না। তো এই আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষকে 18 বছর পর্যন্ত তাকে একটা দক্ষতা তৈরি করে দেওয়া, যেন পরবর্তীতে সে গেইন করতে পারে তার লাইফটাকে। এটাই আমার আর কি একটা টার্গেট। একদমই। আমরা তো এতক্ষণ বললাম যেটা, যে রুট লেভেলে যে নারীদের কথা বললাম, বিশেষ করে নারী শ্রমিক তাদের কথা বলছি, কিন্তু যারা এখন কর্পোরেট লাইফে যারা আছেন, যারা নিজস্ব হয়তো বা নিজে বিজনেস করছেন বা কোনো একটা কর্পোরেট অফিসে জব করছেন, সে সব দিক দিয়েই ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে, সে জব করছে, তার পড়াশোনা, শিক্ষাগত যোগ্যতা অনেক হাই প্রোফাইল, সবকিছু ঠিকঠাক, তারপরও নারীরা কিন্তু কিছু কিছু সময় কিছু প্রবলেম কিন্তু ফেস করে, যেটা হয়তো বা সমাজের কারণে বা লোকে শুনলে কি বলবে এই কারণে কিন্তু অনেক কিছু তার ডিসক্লোজ করে না। এবং ইভেন এটা হয় অনেক সময় যে লাইফ পার্টনার আছে তার সাথে অনেক ধরনের কিন্তু প্রবলেম তারা কিন্তু ফেস করছে। না, তুমি কিন্তু নিজের এই প্রশ্নটার উত্তরটা তুমি নিজেই দিয়ে ফেলছো। তুমি কিন্তু একটু প্রথমেই বললা যে আগের যে মেয়েরা অনেক আপডেট হয়ে আসছে, তো এই সমাজে মেয়েরা, আমি বলবো যে তুমি দেখো, পিছনে ফিরে দেখো, আগে একটা মেয়ে কিন্তু রাস্তায় বের হতে পারতো না, সন্ধ্যার পর তাকে বাসায় ফিরতে হবে, অনেক আপডেট হয়ে আসছে না। তাই এগুলো সমস্যা আছে, এগুলো কোনো সমাধানের কিছু নেই, কারণ এটা ব্যক্তিগত সমস্যা, এটা কোনো রাষ্ট্রীয় সমস্যা না। আমার একটা পরিবারে যদি প্রবলেম থাকে, এটা তো আমার নিজস্ব সমস্যা, এটা কিন্তু একটা রাষ্ট্রের সমস্যা না। একদমই তাই। তবে যখন রাষ্ট্র সমস্যা কখন হবে, যখন আমি হয়তো বা আমার পার্সোনাল লাইফের প্রবলেমের কারণে, তবে আমি বলবো যে রাষ্ট্রের সমস্যা না, তবে রাষ্ট্র তোমাকে হেল্প করবে, সেক্ষেত্রে আইন আছে, বিভিন্ন কাউন্সিলিং এর ব্যবস্থা করা যেতে পারে, আছে, এবং পরিবার আছে, পরিবেশ আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, তাদের উচিত সেগুলির সহযোগিতা নেওয়া। একদমই। আর ইভেন আরেকটা কথা বলবো, কোনো কিছু ছেড়ে কোনো কিছু গেইন করা যায় না। আচ্ছা, একদমই। আর এখন কিন্তু বর্তমান সময়টাতে যেটা আপু বারবার বলছেন, যে সময়টা অনেক চেঞ্জ হয়েছে, আমাদেরকে যারা নারী আছি তারা কিন্তু আমরা এখন ইকোনমির যে মেইন স্ট্রিমে কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি, আমরা আমাদের কাজ, আমাদের দক্ষতা সবকিছু মিলিয়ে একটা বেটার পজিশনে আমরা কিন্তু আছি। তারপরে যেটা বললাম একটু আগে, যে সাইকোলজিক্যাল যে কিছু ব্যাপার থাকে, মানসিক ব্যাপারটা কিন্তু ওটা কিন্তু অ্যাভয়েড আমরা করতে পারি না। সেটার জন্য অনেক শিক্ষিত নারীদেরকে দেখা যায় যে তারা হয়তো কোনো একজন ডক্টরের কাছে সাফার হচ্ছে, তারা এটা বাস্তবতা। এবং বললাম সাফার হচ্ছে, তারা ওই যে বললাম, তারা কাউন্সিলিং করুক, তারা রাষ্ট্রের কাছে যাক, আইনের কাছে যাক, তাই এইভাবে তাদের মেকআপ করতে হবে। এখানে আমাদের কিছু করার নেই, কিছু বলারও নেই। তবে একটা কথা বলবো যে পরিবারকে, সমাজকে, যে নারীদের সহযোগিতা করো, কিন্তু সাপোর্টটা কিন্তু এখন করা হচ্ছে অনেক অফিসে, যেমন দেখা যায় যে ডে কেয়ার সেন্টার, তারা হয়তো বা 4th ফ্লোরে বা তাদের পুরো যে বিল্ডিংটাতে তারা আর 2টা বিল্ডিং তারা রেখেছে, ফ্লোর রেখেছে হচ্ছে ডে কেয়ার হয়তো বা সেন্টার খুলছে, মারা যাতে একদম রিল্যাক্সলি কাজ করতে পারে তারা। ইভেন এটাও থাকে যে ওখানে ডক্টর থাকছে, তারা যতক্ষণ থাকছে, এটা হতে পারে মনেরও একটা হয় না যে প্রবলেম, হয়তো তার ফ্যামিলি থেকে একটা প্রবলেম সে ফেস করে আসলো, বা কাউকে সে কিছু বলতে পারছে না, এটার ওয়েটা কি, এটা বলে কেয়ার সেন্টার। আমি বাচ্চাদের কেয়ার সেন্টার, এটা আসলে কি আমাদের দেশে কিন্তু জায়গা খুব কম, যারা এই যে কারখানা তৈরি করছে, বা এই যে আমার একটা ছোট কারখানা, আমি কিন্তু আমারও মন চাই যে যারা বাচ্চার মা আছে, বাচ্চা রেখে আমার কাজগুলো করুক, আমি খুব হতাশ হয়ে যাই যে জায়গা আমার নেই, জায়গাটা আমি পাই না, জায়গাটা আমার খুব কম। তো ইনশাল্লাহ আমি ট্রাই করতেছি আমার জায়গাটা বড় করার জন্য।
একদমই তাই। আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরো অনেক বেশি আমাদের কাজ করার আছে, এবং সেই ক্ষেত্রে আমরা যে বললাম না যে মেয়েদেরকে আমরা যখন তাদেরকে ট্রেনিং দিচ্ছি বিভিন্ন ভাবে কিন্তু তাদেরকে আমরা ডেভেলপ করছি, কিন্তু মানসিকতার যে জায়গাটা সেটাকে স্ট্রং করা সেটার জন্য সেটা কিন্তু পরিবারকে প্রথমেই বলবো যে পরিবারকে একটু এগিয়ে আসতে হবে, তারপর বলবো পরিবার থেকে সমাজে এগিয়ে আসতে হবে, তারপর বলবো রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। মেয়েদের আমি নারী বা আমি মেয়ে সেটা না মনে করে একটা কর্মঠ মানুষ মনে করলেই তো হয়ে যায়। একদমই। আমাদের সাথে কিন্তু একজন লিসেনার আছে, তার অবভিয়াসলি কোন প্রশ্ন আছে, আমাদেরকে সে প্রশ্ন করবে, শুনে আসি তার প্রশ্নটা। ওকে, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি আজকে অতিথির সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, অবশ্যই। জি, আমি লাকি বলছি চিলগাঁও থেকে। জি বলুন, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার প্রশ্ন শুনতে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্ন আপনার কাছে। কিছুক্ষণ আগে যখন আপনার কনভারসেশনে শুনছিলাম, তখন আপনি বলেছেন যে আমরা নারী, আমাদেরকে মেনে নিয়ে আমাদের কাজগুলো করতে হবে। আবার কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে আমাদের নারী মনে না করে নিজেদেরকে এক কর্মঠ মানুষ হিসেবে চিন্তা করতে। আসলে আমার যে আমি কনফিউজ, আমি আসলে নিজেকে কর্মঠ মানুষ হিসেবে মনে করবো, নাকি আমি নিজেকে নারী হিসেবে মনে করবো, নাকি আমার নিজের কাজগুলো আমার সমাজ ঠিক করে দিচ্ছে, আমি শুধুমাত্র সেই কাজগুলো নিয়ে সামনে যাবো। একদম পুরোপুরি কনফিউজ আমি আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি। আপনি শুনুন কি বললো, আমি একটু বলো, আমি একটু কি বললাম, কথাগুলো কেটে কেটে আসে। আচ্ছা, আমরা কথা যদিও অনেক হয় না যে ভেঙে ভেঙে আসছে, ঠিকভাবে ক্লিয়ারলি আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি সাথে আছেন আমাদের? হ্যাঁ। আচ্ছা, প্রশ্নটা অনেক তো বলেন, জাস্ট শর্টকাটে যদি বলেন যে আসলে কোন জিনিসটা জানতে চাচ্ছেন। ওকে, কথা হচ্ছে যে আমি কি নারী হিসেবে চিন্তা করে আমি কাজগুলো করবো, নাকি আমি কর্মঠ মানুষ হিসেবে কাজগুলো করবো? আচ্ছা, ঠিক আছে, বলছি। আচ্ছা, ধন্যবাদ। তো গৃহিণী, আমার এখানে প্রশ্ন আছে ওনার কাছে, উনি কি গৃহিণী? হ্যালো, সরি, আপনি কি গৃহিণী নাকি? না, আমি আপনাদের কনভারসেশন শুনে একটু কনফিউজ। না, কনফিউজ আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কি একজন গৃহিণী না আপনি একজন? না, আমি স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু আমরা স্টুডেন্ট নিয়ে কোনো কথা বলছি না, আমরা মেয়েদের লাইফ নিয়ে কথা বলছি। মেয়েদের লাইফ নিয়ে আমি বলছি তোমাকে, আমি তুমি করে বলছি, আমি তোমাকে বুঝিয়ে। আচ্ছা, ঠিক আছে, আমাদেরকে ফোন করার জন্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আমরা কিন্তু অ্যানসারটা দিচ্ছি। এখানে আমি বলি, একটা মেয়ে প্রথম কি হয়, একটা শিশু থাকে, একটা মানুষ, তারপর কিন্তু সে একটা আমি একবারই বলবো যে স্টুডেন্ট লাইফে চলে যায়। শিশুর লাইফ আর স্টুডেন্ট লাইফ কিন্তু এক না, কিন্তু বেসমেন্টটা না আমাদেরকে আগে থেকে যদি আমরা সেটআপটা না তৈরি করি যে সেইভাবে। ও প্রশ্ন করেছে যে আমরা যখন কাজ করব, আমি কি নারী হিসাবে মনে করব না নিজেকে কর্মঠ মনে করে করব? প্রথমে তোমাকে ভাবতে হবে আমি নারী। তোমার যখন দক্ষতা চলে আসবে তখন তুমি নিজেকে কর্মঠ নারী মনে করবে। একদমই তাই। কিন্তু হয়তো বা অনেক সময় এই প্রবলেমটা আমরা ফেস করি যে নিজেকে নারী হিসাবে যখন আমরা ভাবতে যাই, মানে সেই ভাবনাটা থাকছে না, আমরা তো নারী, কিন্তু কাজের ক্ষেত্রেই কেন শুধু আমাকে হয় না, যেটা আপনি প্রথমেই বলছিলেন যে আমাদেরকে আগে প্রমাণ করতে হচ্ছে নিজের দক্ষতাটা। হ্যাঁ, কিন্তু কেন আমাকে প্রমাণ করতে, একজন পুরুষকে কিন্তু প্রমাণ করতে হচ্ছে না, তাকে হয়তো বা একটা ইজিলি তাকে একটা জব দেওয়া হচ্ছে না। ইজিলি জব, মেয়েদেরও ইজিলি জব দেওয়া হচ্ছে আধুনিক যুগে। আমি বলবো না যে কোনো মেয়ে দক্ষতাবান যে ঘরে বসে আছে তারা ইজিলি জব পাচ্ছে। ব্যাংকে যাও, ব্যাংকে যেয়ে দেখো যে আমি নিজের চোখে দেখা 3 ছেলে 7 মেয়ে, তার 7 মেয়েকে কি এমনিতে চাকরি দেওয়া হয়েছে? না, সেটা তো ঠিক আছে, কিন্তু অনেক সময় যেটা আমি পার্সোনালি একটা দেখার থেকে বলি যে হয়তো ব্যাংকের কথাটা যে মাত্র বললেন, এমন একটা হয়তো রেসপন্সিবিলিটি থাকে, হয়তোবা তাকে কিছু ট্যুরে যেতে হচ্ছে, বাইরে যেতে হবে, বা তাকে হয়তোবা যখন একটা অডিটের কাজ দেওয়া হয় তখন অনেক সময় মেয়েদেরকে অ্যাভয়েড করা হয়। কেন করা হয়? কারণ হচ্ছে তার হয়তোবা ফ্যামিলি প্রবলেম, সে কি যেতে পারবে, এক সপ্তাহ তাকে থাকতে হবে, এখানে একটা প্রশিক্ষণের ব্যাপার থাকে। না, এখানে আমি একটা বলি, এখানে যে প্রবলেম, একটা ছেলের প্রবলেম নাই, সে ছেলে, তার প্রবলেম নাই, কারণ তার ফ্যামিলি মেনটেন করতে হচ্ছে না, সেইভাবে হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না। একজন নারীকে ফ্যামিলি মেনটেন করতে হচ্ছে, তার প্রবলেম হচ্ছে, তার প্রবলেমটা সলভ করেই সে ট্যুরে যাক। বস তো বলেনি যে তুমি যেতে পারবা না, বস তো ডেকে বলতেছে তুমি যেতে পারবা না। একদমই তাই, কিন্তু সেই যে ডিসিশনটা নেওয়া, যখন আমি একটা ডিসিশন নিব, ডিসিশন পরিবারের সাথে আলাপ করতে হবে। ওটাই হচ্ছে আমাদের কথা। হয়তোবা আমাদের লিসেনার যে আমাদেরকে ফোন করেছিলেন তাকে বলছি যে হয়তোবা তার ওই জায়গাটা থেকে উনি বলছেন যে নারীদেরকে সব সময় না হয় যে নারী তো আমি এটা জানি, আমি তো হচ্ছে জন্মগত নারী, সেটা তো সেটা কেন আমার আইডেন্টিটি হবে? আমি কাজ করছি, আমি আমাকে প্রমাণ করছি, রাইট? হ্যাঁ, ওই যে আমি বললাম তুমি দক্ষতাবান হও তখন তুমি নারী, না তুমি তখন
একজন কর্মজীবী মানুষ। একদমই তাই, কিন্তু তাই। প্রবলেমটা তখন হয় যখন ফ্যামিলি থাকছে এবং আমি থাকছি এবং সেই সাথে হচ্ছে আমার কর্মক্ষেত্রটা থাকছে, তিনটা সাইড কিন্তু থাকছে। হ্যাঁ আমি হয়তো মেন্টালি চাচ্ছি এবং আমি অনেস্টলি চাচ্ছি আমি কাজটা করব এবং আমি এটা চাই, আমি আমার এক্সপিরিয়েন্স আমি হব, রাইট। হ্যাঁ। কিন্তু একটা সময় হয়তো প্রতিষ্ঠানও আমাকে বলছে যে কিছু বাইন্ডিংস তারা দিয়ে দেয় যে তুমি যদি এগুলো এনশিওর করতে পারো হ্যাঁ দেন তোমাকে আমরা এই প্রজেক্টটা দিতে পারি বা এই কাজটা দিতে পারি, আদারওয়াইজ তোমার প্রবলেম তুমি মাঝপথে যে বলবে যে না আমি আসলে কাজটা করতে পারছি না। কোম্পানির প্রবলেম হয়ে যাবে। একদমই তাই, এবং প্রবলেমটা আসলে সেইখানে কিছু কিছু কোম্পানি, সবগুলো বলবো না, তারা হয়তো ওই জিনিসটা চিন্তা করে অনেক ক্ষেত্রে নারীদেরকে তারা অ্যাসেসমেন্টটা দেন না। রিজনটা হচ্ছে ভ্যালিড, কারণ কেন ভ্যালিড, একটা প্রতিষ্ঠানের ক্ষতি করে তো আর কোনো কিছু সম্ভব সেখানে না। যে সাহসতা দেখাতে হবে, একদমই, যখন সাহসিকতার প্রশ্ন আসে সাহসিকতা আসবে, তুমি যে বলবা হয়তো ওই কোম্পানিকে এরকম অনেক নারীদের জায়গায় পাঠিয়েছে কিন্তু তারা অর্ধেক পথে এসে চলে আসছে, আমি তোমার কথাই বললাম। এখন ওকে বসকে যে বুঝাতে হবে যে আমার সমস্যা আমি মেকআপ করতে পারবো, আপনি আমাকে পাঠান। একদমই, এবং সেই ক্ষেত্রে কিন্তু নারীদেরকে মেয়েদেরকে কিন্তু এটাকে অনেক আগে থেকে কিন্তু মেন্টালিটা এইভাবে তৈরি করতে হবে, এটা স্টুডেন্ট লাইফ থেকে। আমাদের এখন যেটা বলবো, আমাদের নারীরা আগে কর্মে যেত না, এখন যাচ্ছে, সামনে আরো যাবে। কিন্তু এই মুহূর্তের কথা বলবো, এই প্রেজেন্টের কথা বলবো, যারা নারীরা আছে তারা নিজেরা জায়গায় পরিচিত হোক, নিজেদের দক্ষতা, নিজেদের পারিশ্রমিকতা দিয়ে নিজেরা। আমি এই যে এখানে আসছি, আমি তো আমার পরিচয়ে আমি আসছি, আমি পরিচিত হচ্ছি না। একদমই, আমরা কিন্তু কথা বলছি এবং আমাদেরকে যিনি ফোন করেছিলেন আমরা হয়তো তার কথাটা ক্লিয়ারলি শুনতে পাইনি প্রশ্নগুলো, তারপরে চেষ্টা করেছি যে নারীদিকে যে কনফিউশন উনি বললেন যে এটা কিন্তু একদম কমন আমাদের কথা, যে যেটা আমি আপনাকে ফার্স্টে বলেছিলাম কেন আগে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে তারপরে আমাকে কাজ করতে হবে, এটা হয়তো ছেলেদের ক্ষেত্রে আমি ইজিলি। প্রমাণের কথা বলিনি, আমি বলছি দক্ষতা। আমি নারী নিয়ে কোনো কথা না, আমি বলছি মানুষের দক্ষতা তৈরি করতে হবে। একদমই, মানে মানুষ হিসেবে আমাদেরকে দক্ষ হতে হবে, করতে হবে, আর নারী এটা মানতেই হবে। একদমই, তারপরে হয়তো প্রবলেম থাকবে, সেটাকে উঠিয়ে আমরা সেটাকে সলভ করে কিন্তু এগিয়ে যাব। সলভটা তোমাকেই করতে হবে, তোমার প্রবলেম তোমাকে সলভ করতে হবে। তুমি না পারলে তখন তুমি পরিবারের সাথে আলাপ করো, সমাজের সাথে আলাপ করো, রাষ্ট্রের সাথে আলাপ করো। তোমার প্রবলেম তোমাকে সলভ করে তোমাকেই প্রেজেন্ট করতে হবে। আমি মনে করি তাহলে আমরা বর্তমানে গেইন হব, আর ভবিষ্যতে তো আমাদের রাস্তা অনেক আরো আপডেট হয়ে আসবে। অতিথি হিসাবে আছেন নাজমা মতিন ইতু, একজন নারী উদ্যোক্তা। তার সাথে আমরা কথা বলছিলাম এবং বিরতির যাওয়ার আগেও আমাদের একজন লিসেনার ফোন করেছিল এবং তার নিয়ে আমরা কথা বলছিলাম। এবং যখন এই যে বিরতির সময়টা আপুকে আমি বলছিলাম যে কখন প্রবলেমটা হয়, জন্মগতভাবে আমরা নারী সেটা আমরা জানি, কিন্তু কখন মনে হয় না যে কেন আমাকে নারী বলা হচ্ছে, সেই ক্ল্যাশটা হয় তখন যখন একটা কাজ হয়তো আমি করতে যাচ্ছি, আমার হয়তো সমান দক্ষতা আছে, আমি হয়তো পারবো, আমি একটা হয়তো আমার প্রতিষ্ঠানকে আমি বলছি যে না আমাকে কাজটা দেন, আমি কিন্তু করতে পারবো, হয়তো সেই জায়গাটা আরেকটা অপশন আছে একটা ছেলে কাজটা করবে। তো সেক্ষেত্রে হয় না তারা ডিসিশন নেয় যে না আচ্ছা ঠিক আছে ছেলেটাই করুক, হয়তো না মেয়েটাকে তখন কি বলা হয় যে না তোমার হয়তো সিকিউরিটি আমরা দিতে পারবো না। তখন মেয়েটার হয়তো আমার মনে আসতেই পারে যে আচ্ছা শুধুমাত্র সিকিউরিটির কথাটা বললাম একজন নারী বলে, তাই না? তার মানে হচ্ছে ব্যাপারটা নারী আমি ভাবতে তো আমার সমস্যা, আমি তো নারী জন্মগতভাবে, কিন্তু যখন চেষ্টা করছে পরিবেশটা আমাকে ভাবতে বাধ্য করছে যে আমি এই কারণে কাজটা করতে পারবো না, তখন কিন্তু একটা ইগো বা একটা জায়গা কিন্তু তৈরি হয়। হ্যাঁ, আমি বলি এই ইগোটা কাজ না করাটাই ভালো। পরিবারে তুমি একজন নারী, তোমার মা হয়তো ভাবে আমার একটা মেয়ে, আমার একটা সন্তান মেয়ে, এটা ভাবতেই পারে। কিন্তু অনেক আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। এক সময় আমার বাসায় আমার দুটো ভাগ্নি আছে, ভাগ্নি এবং ভাগনা যেটা বলে, দুজন আছে। তা মোটর ছাড়তে হবে, মোটরের সুইচটা সব সময় আমার ছেলের ছাড়ে, তা মেয়ে ছাড়ে না। তা কিন্তু ছেলের চেয়ে কিন্তু মেয়ে পড়াশোনায় এগিয়ে আসছে, খুব ভালো পড়াশোনা সে জানে। তারপরে হঠাৎ করে বললো কি, মা বললো যে তুমি তো মোটর ছাড়ো না, তুমি কি পারবে মোটর ছাড়তে, নানা রকম অভিযোগ। তারপরে আমি ওকে বললাম যে তুমি বলো মাকে যে মা তুমি একবার আমাকে ছাড়তে দাও, ভুল হলে তখন তুমি আমাকে বলো। তখন বলো যে না আমি বলতে যাব মা তো বকা দিবে, বকা খেয়েই তুমি কথাটা বলো। এটা হচ্ছে তোমার সাহসতা। যখন তুমি পরিবারকে ম্যানেজ করতে পারবা, পরিবারকে বুঝাতে পারবা, তখন তুমি সমাজকে বুঝাতে পারবা, তখন তুমি রাষ্ট্রকে বুঝাতে পারবা। মেয়েদের একটু যুদ্ধ যেতেই হচ্ছে। দ্যাট মিন্স আমাদের সংগ্রামটা চালু রাখতে হবে। কিন্তু না ইনশাআল্লাহ আমার ধারণা কয়েক বছর পর আগের সংগ্রাম আমাদের দেখো, তোমরা এখন আমাদের নিচ্ছ, কথা বলছো, সেই জিনিসটা কিন্তু আগে ছিল না। সামনে এগিয়ে যাবে, এটাই আমার কথা, সামনে এগিয়ে যাবে। সবাই এখন সাহসতা নিয়ে কাজ করে এগিয়ে যাবে।
একদম। দ্যাট মিনস হচ্ছে আপু আমাদেরকে এটাই বললেন যে আমাদেরকে আরো আসলে সাহসিকতার জায়গাটা থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সেই সাথে আমাদের চেষ্টাটা থাকতে হবে যে আমরা কাজটা করব। হয়তো বা প্রবলেম একবার আসবে, দুইবার আসবে, তিনবার আসবে, কিন্তু তারপরের বার কিন্তু আমরা কিন্তু রুখে দাঁড়াতে পারবো এবং নিজেকে বলতে পারবো যে না, আমি নারীর জন্য আমি বিভিন্ন পত্রিকাও লিখেছি এবং বিভিন্ন ভাবে বলেছি যে 4টা জিনিস একান্ত দরকার: দক্ষতা, পরিশ্রমী, সাহসী আর সততা। মানুষকে কোথায় যে নিয়ে যাবে সে নিজেও জানবে না। একদম। আর যেহেতু একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে আছেন, তো যারা এখন বিজনেসে আসতে চাচ্ছে, নিজের মতো করে একটা অনেক বিজনেস করতে চাচ্ছেন, তাদের জন্য কি পরামর্শ থাকছে? আমি প্রথমে বলবো পড়াশোনা যে বিষয়ে দক্ষতা নিতে চাও সে ব্যাপারে আগে জ্ঞান নাও। তারপরে জ্ঞান নেবার পর তুমি আগে দেখো তোমার জিনিসটা জনগণ বা সমাজ বা রাষ্ট্রে সেটা চাহিদা কতটুকু, সেটার উপরে ডিপেন্ড করে তুমি তখন একটা ব্যবসায় নেমে পড়ো। সময় নিয়ে কাজ করতে হয়, সময় নিয়ে এগিয়ে যেতে হয়, এটাই আমার বলার আছে। আপু অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য এবং নারীদেরকে নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু সর্বশেষে যারা আমাদের লিসেনার আছেন, ছেলে মেয়ে সবার জন্য, আমাদের ছেলেদের যারা পুরুষ সমাজ আছে তাদেরকেও কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে এবং তারা কিন্তু অলরেডি সহযোগিতা করছেন। তারা পরিবার থেকে সহযোগিতাটা আসছে, সমাজ থেকে আসছে এবং আমাদের কর্মক্ষেত্রেও কিন্তু তারা আমাদেরকে হেল্প করছে। আমরা এতক্ষণ শুধু বলে যাচ্ছিলাম যে নারীরা হয়তো আমরা সুযোগ পাচ্ছি না, এবং সেটা হচ্ছে, কিন্তু সেই সাথে যেই নারীগুলো বা যত হয় না একটা পার্সেন্টেজ আমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, দ্যাটস ওয়াই কিন্তু আমরা পাচ্ছি, আদারওয়াইজ কিন্তু এটাও পসিবল ছিল না। অতএব এই যে তাদের যে অবদানটা, সেটাকে কিন্তু অস্বীকার করার কিন্তু কোনো ওয়ে থাকছে না। আর যারা এই মুহূর্তে নারীরা আমাদেরকে শুনছেন তাদেরকে বলবো যে আপু কিন্তু বলে দিল যে কিভাবে আমরা বিজনেসে আসতে পারি। হয় না যে জব হয়তো আমরা করছি, কিন্তু তারপর অনেকে হয়তো বা পারিবারিক সমস্যার কারণে বলছে না জব করতে পারছি না আমরা, বা এরকম কিন্তু আমাদের অনেক সময় আমাদের নন্দিন প্রোগ্রামে SMS অনেক নারীরা হয়তো বা আমাদের প্রোগ্রাম শেষে আমাদেরকে SMS করেন, বা হয়তো বা তখন আমরা বলতে পারি না, আবার পরে কিন্তু রিড করি। যখন রিড আউট করি তখন কিন্তু তাদের একটা অভিযোগ থাকে যে পরিবার থেকে তো সাপোর্ট দেয় না, বা জব করতে হবে, বা তারা বলছে না কি দরকার একটা নারীর বাইরে যাওয়ার, এটা অনেক রিস্ক হয়ে যায়, তোমাকে সিকিউরিটি কে দিবে, সেটা নিয়ে আমরা কেন টেনশনে থাকবো। সমালোচনা আলোচনা করতে হবে পরিবারের সাথে, পরিবারকে বুঝাতে হবে, পরিবারকে এটা সাহসতা দিয়ে এবং তার দক্ষতা দিয়ে বুঝাতে হবে। একদমই। যারা কিন্তু এই প্রবলেমগুলো আমাদেরকে লিখেন তাদের জন্য বলছি প্লিজ সাহসিকতার সাথে এগিয়ে যান। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা কিন্তু সফল একদিন হব। হ্যাঁ, হব। তুমি 71-এ দেখো, 71-এ যে যুদ্ধ হয়েছিল আমাদের স্বাধীনতা যুদ্ধে, শুধু যে পুরুষরাই যুদ্ধ করেছিল কিন্তু তা না, নারীরাও যুদ্ধ করেছিল। এই দেশের যে স্বাধীন হয়েছে শুধু পুরুষ দিয়েই সেটা কিন্তু না, ইতিহাস যদি ঘাটাও তাহলে দেখবা যে মেয়েরাও সাহসী ছিল। এতে ভয় পাবার কিছু নাই। স্বাধীন দেশ, দেশে আইন আছে, সবই আছে, সুযোগ সুবিধা আছে, সবাই এগিয়ে যাও, সবাই সবার জায়গা থেকে এগিয়ে যাও। সবাই অনেক ভালো থাকবেন এবং নারীদেরকে বলছি প্লিজ সাহসিকতার সাথে এগিয়ে যান, সফল একদিন আমরা হবই ইনশাল্লাহ।